ও অবুঝ আর ব্যয়রসিক হলে জামাইয়ের এসব বিপদ অবলম্বন করতে হয়। আনান নিজেকে নিজেই সান্ত্বনা দিতে দিতে পুনরায় শুয়ে পড়ল। আপাতত এই ঝুমুর ব্যাপারটা নিয়ে একটা লম্বা স্বপ্ন দেখবে সে, নয় 10টা চুমু না নিয়ে স্বপ্ন শেষ করবে না। ভোটের আর 4 দিন, এই 4 দিনে আনানের ব্যস্ততা 1000 গুণ বেড়ে গেছে। বেচারা 2 মিনিট জিরানোর সময় অবধি পাচ্ছে না। অন্যদিকে আনানকে এত ব্যস্ত হতে দেখে তোর মুখ ভার করে রেখেছে। যদিও অত শত ব্যস্ততার ভিড়েও আনান তার প্রিয়তমার খোঁজ খবর নিতে ভুলেনি। নিজের জন্য সময় বের করতে না পারলেও ঘন্টায় 2বার করে তুরের খবর নিচ্ছে। এতে তুর খুশি হলেও ব্যাপারটা আনানকে ঠিক বুঝতে দিচ্ছে না। যতবারই কল দিচ্ছে এই নিয়ে বিনিয়ে ঝগড়া চলেছে। আনানের বুঝতে বাকি নেই বাচ্চা বউটা সময় না দেওয়াতে ভীষণ ক্ষেপেছে। নব্য প্রেম, একটু আধটু মান অভিমান তো চলবেই। তবে ব্যাপারটা আনানের কাছে বেশ লাগছে। পুনরায় মোবাইল আনলক করে তুরের নাম্বারে ডায়াল করবে, ঠিক তখনই শাহেদ বলে উঠে, স্যার, এই নিয়ে 6বার কল দিয়ে ফেলেছেন, এখন 7বার হবে। এভাবে চলতে থাকলে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না। আপনি তো এমন ছিলেন না স্যার। মোবাইলটা বরং আমাকে দিয়ে দিয়ে ভোটকেন্দ্রগুলোর কথা ভাবুন। মিনিট 5 পর মিটিং শুরু হবে। আনান ভ্রুজোড়া গুটিয়ে শাহেদের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ইদানিং খেয়াল করছি তোমার মুখটা কেচির মতো চলছে। তোমার কি মনে হয় আমি কাজ করছি না? কথায় আছে যে ঘর সামলাতে পারে না তার পক্ষে জনগণ সামলানোর দায়িত্ব দেওয়া উচিত নয়। তুমি কি চাও জনগণ সামলাতে সামলাতে আমি বউহারা হয়ে পড়ি? আমি আমার বিয়ে টিকিয়ে রাখতে চাইছি। তুমি আছো তোমার কেন্দ্র নিয়ে। এইবার হারলে পরের বার আবারও ভোটে দাঁড়ানো যাবে, কিন্তু আমার যে বউ একবার গেলে প্রধানমন্ত্রীর রিকোয়েস্টেও ফিরবে না। আসছে কাজ দেখাতে। আনানের কথা শুনে শাহেদ আমতা আমতা করে বলল, সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। তাছাড়া দেখুন, সবাই তো মিটিং অ্যাটেন্ড করার জন্য এসেছে। আজ রাত পেরোলে নির্বাচনের আর হাতে গোনা 3 দিন, তাই বলছি। আনান দূরের ছবি দেখতে দেখতে বলে উঠে, ক্যান্সেল করে দাও। শাহেদ বুঝতে না পেরে বলে, মানে স্যার, কি ক্যান্সেল করব? আনান বিরক্তে চোখ মুখ কুঁচকে বলে, মিটিং ক্যান্সেল করে দাও। সবার বাড়িতে বউ বাচ্চা আছে, কারো কারো প্রেমিকা আছে, ওরা অপেক্ষা করছে। রাতের কটা বাজে খেয়াল আছে? তুমি জন্মগত সিঙ্গেল হতে পারো, সবাই তো আর তোমার মতো না। বউ বাচ্চা না থাকলেও এতটা ইমোশনলেস কিভাবে হতে পারো শাহেদ? মিটিং ক্যান্সেল, সবাইকে বাড়িতে পাঠাও। সবাই হয়তো পরিবারকে মিস করছে। বাই দ্য ওয়ে, আমি বেরোলাম। আনান কথা বলে দেরি করলো না। কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে সোজা গাড়িতে উঠে। এদিকে শাহেদ ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। আনানের সব কথা মাথার উপর দিয়ে গেছে। আনান যাওয়ার মিনিট 5 পর শাহেদ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নিজে টিকতে পারছে না বললেই হয়, বউয়ের জন্য দরদ উতলে উঠেছে। সেটা না বলে অন্যের বউ বাচ্চার কথা এমনভাবে বলছে যেন তিনি তাদের পরোয়া করেন। ঠিক করে 2 মাস হয়নি, মিটিং চলাকালীন ফোন কল আসায় ধমকে কলিজা নড়িয়েছে। এখন আছে খোঁটা দিতে। আরে আমার সিঙ্গেলশিপের জন্য একমাত্র আপনি দায়ী। যত সময় আপনাকে দেই অত সময় কোনো মেয়েকে দিলে তার ঘর থেকে হালি হালি বাচ্চা কাচ্চা হয়ে যেত। বউ পাগলা মাফিয়া কোথাকার। রাগ ঝেড়ে কনফারেন্স রুম থেকে হনহনিয়ে বেরিয়ে মিটিং ক্যান্সেল করে দিয়ে গাড়িতে উঠে বসলো। আজ যে করেই হোক গার্লফ্রেন্ড জোগাড় করেই ছাড়বে। এত হ্যান্ডসাম চেহারা এখন কাজে না আসলে কখন আসবে? আর কতকাল খোটা শুনবে? এবারের বিহিত করেই ছাড়বে। যাওয়ার পথে গাড়ি থামিয়ে আদরিনীর জন্য ফুচকা তার সাথে ঝালমুড়ি নিয়ে নিল। আনন্দ ভেবেছে বউ এসব দেখলেই মোমের মতো গলে যাবে, হয়তো তার কথাই সত্য। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10:30। এদিকে তোর বিন্দাস হয়ে পুরো রুম জুড়ে ঘুরঘুর করছে। পরনে বেবি পিঙ্ক কালার প্লাজো আর গায়ে সাদা টি শার্ট। চুলগুলো বাঁধার মতো ধৈর্য সময় কোনোটাই তার নেই। যার দরুন অবাধ্য হয়ে উড়াউড়ি করছে। তোর কাউচের উপর লাফালাফি করছে। গলায় গিটার ঝুলিয়ে রাখা, তার সাথে চকলেট আর চিপসের প্যাকেট ঝুলানো। গিটার বাজাতে বাজাতে কখনো চিপস খাচ্ছে তো কখনো চকলেট। এইদিকে পুরো রুম জুড়ে চকলেট আর চিপসের প্যাকেট ঘোরাঘুরি খাচ্ছে। তার সাথে কিছু সফট টয় আর 2টো হিজাব। কেউ হুট করে এসে দেখলে নির্ঘাত ডাস্টবিন বলে অখ্যায়িত করবে। যদি এতে তোরে তেমন কিছু যায় আসে না, তুই নিজের কাজেই মত্ত। সে রকস্টারদের মতো কখনো লাফিয়ে তো কখনো মাথা নেড়ে গিটার বাজাচ্ছে। তার সাথে সুরকে বেসুরে পরিণত করে গলা ফাটিয়ে গান গাইছে। ভাগ্যিস বাড়ির পুরুষেরা বাড়িতে নেই। মহিলারা থাকলেও এদিকটায় তাদের আনাগোনা নেই বললেই চলে। আনান ভেবেছিল বউয়ের মন ভারাক্রান্ত, হয়তো রেগে খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়েছে। কিন্তু না, আনানের এই ধারণা বেশিক্ষণ টিকলো না।
রুমের দরজা আনলক করে যেই না রুমে ঢুকলো অমনি আনানের পা জোড়া বরফের ন্যায় জমে গেছে, চোখ জোড়া যেন খুলে পড়ার জোগাড়। এ কি, বউ তো ডাস্টবিন পরে থাকা মিনি সাইজের রকস্টার হয়ে বসে আছে, পুরো রুমের 12টা বাজিয়ে ঘটা করে গলা কাঁপিয়ে গান গাইছে। আনন্দ বুঝতে পারছে না রুমে ঢুকবে নাকি বেরিয়ে পড়বে, ঠিক কি করা উচিত সেটাই ভাবছে সে। অন্যদিকে তোর উচ্চ সুর তুলে কোমর দুলিয়ে পেছন ফিরে যেই না আনানকে দেখে অমনি চিৎকার দিয়ে সুর 2-3 স্কেল বাড়িয়ে ফেলে। আনান কনফিউজড হয়ে একদম হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। গানের সুর নাকি তাকে লজ্জা দেওয়া ভয়ে চিৎকার করছে, এই মুহূর্তে সেটাই বোঝা দায় হয়ে পড়েছে। মুখ ফুলিয়ে বিছানায় কোণ ঘেঁষে বসে আছে তোর। বউ খেপেছে, এই মুহূর্তে রাগ ভাঙাতে হলে আগে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে। তাই আনান পুরো রুমের চেহারা বদলে শাওয়ার নিয়ে তবে বের হলো। তোর আর চোখে আনানকে দেখছে। তোরের মতে ঘটে যাওয়া ঘটনায় আনানের দোষটাই বেশি। সে তো শুধু মজা করেছিল, কিন্তু একটা মেয়ের রুমে এভাবে নক না করে আসা আনানের মোটেও উচিত হয়নি। একে তো তোর ওড়না পড়েনি, দ্বিতীয়ত পাগলের মতো চিৎকার করে গলা ফাটিয়ে কাকের মতো কাকা করে গান গাইছিল। এই জন্য দোষটা আনানের বেশি বলে মনে করে তোর। তা না হলে পুরো রুমের অবস্থা নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই তার। সেই সূত্রে ধরেই আনানকে লুচু বেটা বলে আখ্যায়িত করেছে তোর। এই সেই লুচু নয়, বরং লুচু এমপি, যাকে ভোট দেওয়া আর ভোট কেন্দ্রে বোম মারা একই কথা। আনান বইয়ের এক কাণ্ড হজম করতে না করতে বইয়ের আরেক কাণ্ড ঘটিয়ে দেয়। বেচারাকে ডাইজেস্ট করার সময় অবধি দিচ্ছে না। তোরকে এইভাবে বসে থাকতে দেখে আনান দুটো প্যাকেট তোরের দিকে বাড়িয়ে দেয়। তোর মুখ ঘুরিয়ে বসে, যা দেখে আনান মুচকি হেসে তোরের সামনে হাঁটু গেড়ে বসলো। এতে তোর নড়ে চড়ে পেছনে সরে বসে। আনানও কম যায় না, সে তোরের ছোট্ট হাত দুখানা নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে মুচকি হেসে বলে, সরি তো, এত রাগ করার কি আছে? আমি তো তোমারই বর, এ নিয়ে বুঝে এত রাগ করতে হয়? তোর আর চোখে আনানের মুখের দিকে তাকায়। সে রেগে নেই, বরং লজ্জা লাগছে তার। আনান তাকে এইভাবে দেখে নিশ্চয়ই নির্লজ্জ আর পাগল ভাবছে। কেমন ওড়না ফেলে গলা ফাটিয়ে গান বেসুরা গলায় গাইছিল, ছি ছি, এবার কি হবে? তোরের এই তাকানো আনানের বেশ লাগে। এইভাবে তাকাচ্ছে মানে বউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আনান তোরের হাতের পিঠ স্লাইড করতে করতে বলল, দেখো আদুরিনী, আমি যেমন পুরোটা তোমার, তেমনি তুমিও পুরোটাই আমার। আমার উপর যেমন তোমার 100% অধিকার আছে, তেমনি তোমার উপরেও আমার 100% অধিকার আছে। তুমি রেগে আমাকে বকা দাও, এতে আমি কখনো মন খারাপ করব না, কিন্তু প্লিজ এইভাবে রেগে কথা বলা বন্ধ করে দিও না। আমার বড্ড বেশি খারাপ লাগে। তুমি তো জানো তুমি ছাড়া আমার এমন কেউ নেই যার সাথে আমি কথা বলবো। সেই তুমি যদি রেগে থাকো তাহলে আমি কোথায় যাব? আনানের আদুরি গলায় বলা কথাগুলো শুনে তোর মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, আমি রেগে নেই, আমার লজ্জা করছে। আপনি নিশ্চয়ই আমাকে তখন ওভাবে দেখে ফেলেছেন। আমাকে তো এখন আপনার নির্লজ্জ পাগল মনে হবে, তাই না? এই জন্য তো রাগ করে থাকার চেষ্টা করছি, কিন্তু এইভাবে কথা বললে আমি কি করে রেগে থাকবো বলুন? তোরের এমন সহজ স্বীকারোক্তিতে আনান মুখ চেপে হাসলো। লজ্জা থাকতে রাগ করছে, সেটা আবার বলেও দিচ্ছে। তোরের এই সহজ স্বীকারোক্তির জন্যই তোরকে আনান বেশি পছন্দ করে। আনান মৃদু হেসে বলে উঠে, নির্লজ্জ পাগল? কে বলেছে এসব? কই, আমি তো কখনো বলিনি। কারণ আমার তুরজান এমন হতেই পারে না। আমার তুরজান নির্লজ্জ নয়, বরং ইনোসেন্ট অ্যান্ড পিওর। পাগল নয়, বরং চঞ্চল আর একটু বাচ্চা বাচ্চা স্বভাবের, যা তার বরের একটু বেশি পছন্দ। সে কেন নির্লজ্জ আর পাগল হতে যাবে? তোর মুখ তুলে আনানের চোখে চোখ রাখে। আনানের মাথায় শয়তানি চাপলো। সে তখন ভ্রুজোড়া গুটিয়ে ভাবুক হয়ে বলল, তবে কেউ একজন রাতে ওড়না ছাড়াই ঘুমায়, তাও আমাকে জড়িয়ে ধরে। কই, তখন তো এত সমস্যা হয় না। তাছাড়া দোষের কিছু নেই, বর বউই তো। এতক্ষণ যত আবেগ নিয়ে তোর আনানকে দেখছিল, ঠিক তার চেয়ে 10 গুণ রেগে আনানের চুল টানাটানি শুরু করে দেয়। লুচু বেটা, এসব আবার বলতে হয়? আজ থেকে আমি আপনার সাথে ঘুমাবো না। হয় আপনি কাউচের ওপর থাকবেন, নয়তো আমি থাকবো। এমন ঠোঁটকাটা নির্লজ্জ তাবিজ কবজ নান রুটির সাথে আমি থাকবো না। কোথায় তোরের হাত থেকে চুল ছাড়াবে তা না করে তোরের কথা শুনে আনান হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। শেষে তোরের হাত ছাড়িয়ে নিয়ে তোরকে আলতো করে জড়িয়ে ধরে। এতে তোর প্রথমে মশরামশরি করলেও পরক্ষণে ঠিকই চুপসে যায়। আনান তোরের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এত আদুরে কেন বলো তো? ইচ্ছে করছে একদম বুকের ভেতর লুকিয়ে ফেলি, যাতে কেউ তোমাকে দেখতে না পায়। তোর মাথায় তুলতে চেয়েও তুললো না।
বরং দুহাত দিয়ে আনানকে জড়িয়ে ধরে বলল, আমি বড় চাইলেও পারবেন না। পরে অপারেশন করে বড় একটা বেড বানাতে হবে। তুরের কথায় হাসলো আনান। তু মৃদু আওয়াজে বলল, ভালোবাসো ধুর। চোখ বুঝলো তুর। চওড়া বুকে মাথা ঘষতে ঘষতে মৃদু আওয়াজে বলল, হুম। তুরের জবাবে হাতের বাঁধন শক্ত করে হাসলো আনান। এই পর্যায়ে জীবনটা সার্থক মনে হচ্ছে তার। আনান জানে না তোর ভালোবাসা বলতে কি বুঝে, তবে তার এই ছোট্ট মায়াবতীর উত্তরটা তার বেশ লেগেছে। সুফিয়া আয়াত সকাল সকাল সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবে এতে করে কারো খুব একটা চিন্তা কিংবা অসুবিধা হচ্ছে না। এই বাড়িতে সুফিয়া এমন এক ব্যক্তি যে থাকুক কিংবা না থাকুক এতে কারো কিছু যায় আসে না। ইভেন কেউ তাকে খোঁজারও চেষ্টা অবধি করে না। যেখানে বাড়ির মালি থেকে শুরু করে গার্ড কিংবা দারোয়ান কেউ 2 মিনিটের জন্য মিসিং থাকলে পুরো বাড়িতে হই হই পড়ে যায়, সেখানে সুফিয়া মাহবুব হাসানের ওয়াইফ হয়েও তার গুরুত্ব শূন্যের কোটায়। সুফিয়া এই বাড়িতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, অবশ্য তার গুরুত্ব নেই বললেই চলে। সুফিয়া না থাকলে জ্যোতির কাছে বাড়িটাকে স্বর্গ মনে হয়। জ্যোতি পুরো বাড়ি নিজের মতো মতো করে ঘুরে বেড়ায়, আজও তার ব্যতিক্রম নয়। জ্যোতি এক প্রকার হেলে দুলে নাস্তা বানাচ্ছে, এতে মাজেদা খালা বারবার চোখ মুখ কুচকে বিরক্ত প্রকাশ করছে। এদিকে মাহবুব সাহেব ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লেও আনান এখনো অবধি বাড়িতেই আছে। আজ লাঞ্চ করে তবেই বের হবে। আপাতত তুর্কি নিয়ে ব্যস্ত সময় পার করছে সে। 12টার পর থেকে এনামুল হককে কোথাও দেখা যাচ্ছে না। সাহেব সার্জারি অ্যাটেন্ড করছিল, যার ফলে বাবাকে নজরে রাখতে পারেনি। এনামুল হককে দেখতে না পেয়ে অ্যাপ্রন রেখে তড়িঘড়ি করে বেরিয়ে এলো সে। সব জায়গায় খুঁজে শেষ পর্যন্ত পার্কিং এরিয়ার দিকে ছুটলো। তখন এনামুল হকের গাড়িটা পার্কিং এরিয়াতে পার্ক করছে। নুসাইব দেরি করলো না, গাড়ি থামিয়ে উঠে বসলো। ড্রাইভার কিছু জিজ্ঞেস করবে তার আগে নুসাইব বলে উঠে, বাবা বলেছে তাড়াতাড়ি যেতে, সো আর কোনো কথা নয়। নুসাইবের কথা শুনে ড্রাইভার দ্বিমত করলো না। বড় মালিকের ছেলে ছোট মালিক বলে কথা, তাদের আদেশে হ্যাঁ বলা ছাড়া উপায় নেই। এদিকে নুসাইবের গা ঘামতে শুরু করেছে, না জানে কোন সত্যের মুখোমুখি হতে হয় তাকে। গাড়িটাকে ফার্ম হাউসের দিকে যেতে দেখে নুসাইব কিছুটা অবাক হলো। এই সময় বাবার ফার্ম হাউসে আসার কথা নয়। ফার্ম হাউসে বছরে 2বার আসা হয়, তাও 2 ঈদে। তাছাড়া ফার্ম হাউসে দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার তো আছেনই। ফার্ম হাউসের গেটের সামনে গাড়ি থামাতে বলে নেমে পড়লো নুসাইব। ড্রাইভার গাড়ি পার্কিং এরিয়াতে নেওয়ার কথা বললে নুসাইব সোজা মানা করে দেয়। তাই গাড়িটাকে রোড সাইডে দাঁড় করিয়ে ভেতরে ঢুকলো। নুসাইবকে দেখে দারোয়ান ওরফে কেয়ারটেকার সিদ্দিক ঘাবড়ে গেল। নুসাইব দারোয়ানের চেহারার আদল দেখে জিজ্ঞেস করলো, কি অবস্থা সিদ্দিক চাচা? সিদ্দিক চাচার বয়স এনামুল হকের মতোই, তিনি দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। বলা যায় নুসাইব যখন ছোট ছিল ঠিক তখন থেকেই তিনি এখানে কাজ করেন। নুসাইবের প্রশ্নে হাসার চেষ্টা করলো সিদ্দিক, আমতা আমতা করে বলল, বাবা তুমি হঠাৎ? হ্যাঁ চাচা, আমি বাবার কাছে এসেছি। নুসাইবের কথায় চমকে উঠলেন তিনি। তাড়াতাড়ি করে বলে উঠে, বড় স্যার তো আসেনি, তোমরা তো বাবা 2 ঈদই আসো, স্যার তো তোমাদের সাথে আসে। সিদ্দিক চাচার কথায় নুসাইব ক্রুদ্ধ হাসলো। এতক্ষণ সন্দেহ থাকলেও এখন পুরোপুরি শিওর হয়ে নিয়েছে কোনো না কোনো ঘাপলা আছে। নুসাইব শান্ত স্বরে বলল, চাচা তুমি তো কখনো মিথ্যা বলো না, তাহলে আজ এমন কি হলো যেখানে তোমাকে মিথ্যা বলতে হচ্ছে? বাবা এইখানেই আছে চাচা, আমি শিওর হয়ে এসেছি। নুসাইবের কথা শুনে মাথা নোয়ালেন তিনি। জীবনে যে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে তিনি সেটা আশা করেননি। সিদ্দিক সাহেবকে মাথা নিচু করতে দেখে মনে মনে হাসলো নুসাইব। না জানি আবারও কোন পাপ করেছে তার বাবা। নুসাইব কিছু বলবে তার আগে সিদ্দিক চাচা বলে উঠে, মিথ্যে বলার কোনো ইচ্ছে নেই বাবা, তবে তুমি আমার ছেলের মতো। আমি চাই না এমন কোনো কিছু তুমি উপলব্ধি করো যেটা তোমাকে ভেঙে চুরে শেষ করে দেবে। তবে আমি এই বোঝার বইতে পারছি না। আর কতদিন তোমাদের অন্ধকারে রাখবো বলো? পাপের ভাগীদার হতে হতে আমি ক্লান্ত। সিদ্দিক চাচার কথায় লম্বা শ্বাস টেনে নিজেকে শক্ত করে নিল। নুসাইব বুঝতে পারছে আবারও তাকে কঠিন কোনো অধ্যায়ের মুখোমুখি হতে হবে। বিমর্ষ চোখ তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো, কি এমন পাপ চাচা? কতদিন ধরে এমন পাপ দেখছো তুমি? সিদ্দিক চাচা পথ ছেড়ে দাঁড়ালেন। নুসাইব শান্ত দৃষ্টিজোড়া আরো বেশি শান্ত হলো। সিদ্দিক চাচা ঘন ঘন পলক ফেলে চোখের পানি আটকাতে চাইছে। নুসাইবের বুকটা ক্রমশ কেঁপে উঠছে। সিদ্দিক চাচা মাথা নিচু করে ডুপ্লেক্স চাবিটা নুসাইবের হাতে দিয়ে দিল। বলল, কোনো শব্দ করো না বাবা, নিঃশব্দে এগিয়ে নিঃশব্দে ফিরে এসো, বাকিটা না হয় আমি বলবো।
বুক ফুলিয়ে শ্বাস নিয়ে লম্বা পা ফেলে ফার্ম হাউসের ভেতরে ঢুকে পড়ল নুসাইব। এদিকে সিদ্দিক সাহেব মুখে হাত দিয়ে বসে পড়লেন। ফার্ম হাউসের ভেতরে ঢুকে কেঁপে উঠল নুসাইব। যথাসম্ভব নিঃশব্দে পা ফেলে দোতলায় উঠল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে হলো না। আধখোলা জানলা দিয়ে বাবার উন্মুক্ত শরীরে কারো অবাধ্য হাতের বিচরণ ঠিকই দেখতে পেল। জীবনে কিছু ঘটনা, কিছু ব্যাপার আছে যা ঠিক সংজ্ঞায়িত করা যায় না। ব্যাপারটা ঠিক তেমন। নুসাইবের বুঝতে বাকি নেই কি হচ্ছে। তীব্র ঘৃণায় অন্তরটা বিষিয়ে উঠল। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। নুসাইব আর দাঁড়ালো না, তবে জানলা